প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চোখের ছানি এবং নেত্রনালীর সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান শাহিন 1961 সালের মে মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। দুটো বিষয় নিয়েছি আমরা আজকের আলোচনার জন্য, যেটি হচ্ছে চোখের ছানি এবং নেত্রনালীর সমস্যা। শুরুতে একটু জানতে চাইবো যে আসলে চোখের ছানির প্রধান কারণ কি, কারা বেশি এতে আক্রান্ত হচ্ছে? চোখের ছানি এটা একটা কমন সমস্যা, বিশেষ করে একটু এল্ডারলি পেশেন্ট, বয়স্ক মানুষ এটা হয়, এবং এটাকে আমরা বলি এজ রিলেটেড ক্যাটারাক্ট। আচ্ছা। এছাড়াও বিভিন্ন চোখের অসুখের কারণে চোখের ছানি হতে পারে, বিশেষ করে ট্রমা, যে কোনো রকম আঘাতের কারণে চোখের ছানি হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কজ হলো যে কনজেনিটাল ক্যাটারাক্ট। অনেক শিশু মার গর্ভ থেকে ছানি নিয়ে আসে, সুতরাং এটা একদম জন্মের প্রথম দিন থেকে শুরু করে একদম শেষ বয়স যে কোনো সময় চোখে ছানি রোগে আক্রান্ত হতে পারে। তো এই যে আপনি কিছু কারণ বললেন চোখের ছানি হওয়ার, তো যখন বয়স্কদের ছানি থেকেই শুরু করছি, যখন চোখের ছানি পড়ছে ওই সময়টাতে আসলে কি কি ধরনের উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায়? তো প্রথম যেটা হয় সেটা হলো পেশেন্ট, এল্ডারলি পেশেন্ট যারা, তারা আস্তে আস্তে কম দেখে, দূরের জিনিস কম দেখে। এবং যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনি এটা যে কম দেখেন, এটা কি হঠাৎ করে হয়েছে না আস্তে আস্তে হয়েছে, মানে আস্তে আস্তে হয়েছে, আস্তে আস্তে চোখে সে দূরে জিনিস কম। এরকম বলে যে আমি দূরে কোনো মানুষ চিনতে পারি না, আমার কাছে যখন আসে তখন আমি চিনতে পারি যে অমুক। আর আরেকটা জিনিস বলে সেটা ঝাপসা দেখে, সেটা কি? ঝাপসা দেখে, আচ্ছা, গোলা দেখে। উল্টার দিকে যেটা হয় সেটা হলো যে অনেকে আবার খুব খুশি হয় যে আমার আগে চশমা লাগতো কোরআন শরীফ পড়তে, এখন আবার চশমা লাগে না, খালি চোখেই পড়তে পারি। এটাকে আমরা বলি যে ইনডিউসড মায়োপিয়া, অর্থাৎ ক্যাটারাক্টের একটা সানির একটা লেভেলে চোখের পাওয়ার মাইনাস হয়ে যায়। যে আগে যখন প্লাস 2.5 বা 250 পাওয়ারের চশমা লাগতো, এখন তার চোখের ছানি হয়ে যায় -3 বা 4, তখন সে খালি চোখে কাছে নিলে সে দেখতে পায়। এটা প্রথমে খুব খুশি হয়, কিন্তু এটা বেশি দিন টিকে না। আমাদের স্যার বলতেন যেটা হলো বাতি নিবার আগে জ্বলে ওঠে, ওরকম। তখন আবার কিছুদিন পরে দেখা যায় কাছেও পড়তে পারে না। এই লক্ষণগুলি নিয়েই সাধারণত আমাদের কাছে পেশেন্টরা আসে। আর ছোট শিশু যদি হয়, সে তো বুঝতে পারে না, কুলের শিশু, তখন মায়েরা জন্মগতভাবে যারা ছানি নিয়ে আসছে তারা টের পায়। সেটা হলো চোখের যে কর্নিয়ার ভিতরে যে পিউপিল যেটা আমরা বলি, ওই জায়গাটা একটা হোয়াইট রিফ্লেক্স, মানে সাদা, বলে চোখে ফুল পড়ছে, এরকম গ্রামীণ ভাষায় চোখে ফুল পড়ছে। তখন তার অ্যালার্ট হয় যে এই, অনেক বাচ্চা দেখা যায় যে এদিক সেদিক তাকায়, সে ফিক্সেশন করতে পারে, তার নির্দিষ্ট দিকে তাকাতে পারে না, বা হুচটকে পড়ে যায়। তখন মা বাবা বুঝতে পারে যে সে দেখতে পায় না। এই অবস্থাও আমাদের কাছে নিয়ে আসলে আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি। পরীক্ষা নিরীক্ষার পরে তখন আপনারা কি সাজেস্ট করেন শিশুদের ক্ষেত্রে? আমরা শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে স্থানীয় অপারেশনই হলো একমাত্র চিকিৎসা। শিশুদের ক্ষেত্রেও আমরা এখন আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা হয়। আমরা সাধারণত নিয়ম হলো 2 বছরের ঊর্ধ্বে হলে স্থানীয় অপারেশন করে আমরা ইন্ট্রাওকুলার লেন্স আমরা ইমপ্লান্ট করে দিই। আর যদি খুবই ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাসপিরেশন করে দিই ক্যাটারাক্টটা, পরে আফটার 2 ইয়ার্স আমরা সেখানে লেন্স ইমপ্লান্ট করে দিই, সেকেন্ডারি ইমপ্লান্টেশন। বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই বড়দের ক্ষেত্রে আমরা মানে ইনস্ট্যান্টলি আমরা ক্যাটারাক্ট সার্জারি করার পরে, রিমুভ করার পর ওইখানে আমরা ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্লান্ট করে দিচ্ছেন। আচ্ছা, কিন্তু এই অপারেশনটার প্রতি কিন্তু অনেকের অনেক অনাগ্রহ থাকে এবং তারা সেটি করতে চান না, সেক্ষেত্রে আপনারা রোগীদেরকে আশ্বস্ত করেন? এটা অ্যাকচুয়ালি
এটা একটা বিশাল কারণ আমরা জানি যে আমাদের আগের জেনারেশনে সার্জারি অপারেশন স্কুলে বিভিন্ন ক্যাম্পে হতো। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা স্টাডি করে দেখেছে 75% পেশেন্ট বিকেম ব্লাইন্ড। একটা গ্রামে একটা রোগের সার্জারি অপারেশন করার পর সে ব্লাইন্ড হয়ে যায়, তখন ডিউ টু ইনফেকশন, তখন অন্যরা ভয়ে আর আসে যে অমুকে তো চোখ অপারেশন করে অন্ধ হয়ে গেছে, আমি বাবা যেভাবে আছে এইভাবেই থাকি। তখন অরবিন্দ আই হসপিটাল ইন ইন্ডিয়া, আমি ওখানে কাজ করেছি, ওরা একটা নিউ মানে ধারণা করলো, সেটা হলো যে বেজ হসপিটালে এনে অপারেশন করতে হবে। স্ক্রিনিং ক্যাম্পটা হবে স্কুলে বা বিভিন্ন জায়গায়, যে যেগুলো সিলেক্ট হবে ফর ক্যাটারাক্ট সার্জারি তাদেরকে আমরা একটা আধুনিক হসপিটালে নিয়ে আসবো, এখানে এসে আমরা মাইক্রো সার্জারি করে দেবো। এতে ইনফেকশন রেট কমে গেল, সার্জিক্যাল পারফরমেন্স ভালো হলো। এখন যেমন আমার এলাকায় অসংখ্য রোগী আছে, এই আপনার সার্জারি অপারেশন করছেন কেমন, খুব ভালো। তখন একজন পেশেন্ট দ্বারা আরও 5 জন পেশেন্ট ইন্সপায়ার্ড হয়। আর আগে হতো ঠিক রিভার্স, যে একজন মানে অন্ধ লোকের দ্বারা আরও 5 জন মানে আর ভয়ে আসতো না যে না গেলে আমার চোখ। এখন ইনফেকশন রেট অনেক কমে গেছে। যেহেতু হসপিটালে হচ্ছে, সেটি বাইরে হচ্ছে না। এখন আমরা স্ট্রিক্টলি এটা আমরা মেনটেন করি, আমরা একটা স্ট্যান্ডার্ড হসপিটালে অপারেশনগুলি করি এবং মাইক্রো সার্জারি হয়, যার ফলে প্রবলেম হয় না। আচ্ছা, অনেকের কিন্তু এই ধারণাটাও থাকে যে ছানি পেকে গেলে তারপরে আমরা শুরু করব বা সার্জারিটা করব। এই ভ্রান্ত ধারণাটা আসলে কতখানি আপনারা নির্মূল করতে পেরেছেন? এটার মূল কারণ হলো যে আর্থসামাজিক অবস্থা। আমার যে অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে কাজ করে, অধিকাংশ মানুষ এত হেল্পলেস গ্রাম বাংলায়, তাদেরকে যে একটা ডাক্তারের কাছে বা একটা হসপিটালে নিয়ে যাবে এরকম লোক নেই। যে গত সপ্তাহেই এক ভদ্রমহিলা আসছেন, তার চোখ একদম সাদা হয়ে গেছে। সে বললো যে আমার স্বামী নাই, আমার কেউ নাই, আমার 2টা ভাই, তারাও বৃদ্ধ, অনেকটা রিক্সা চালায়, ওরা আমাকে, উনিও হয়তো ভিক্ষা করেন। এখন তাকে কে নিয়ে যাবে হসপিটালে? একটা অপারেশন করতে গেলে 5-7 হাজার টাকা লাগে, তার কাছে তো 500 টাকাও নেই। এবং এটা শুধু ওই মহিলার ক্ষেত্রে প্রযোজ্য না, লক্ষ লক্ষ হাজার গ্রাম বাংলায় এরকম মহিলা পুরুষ আছে। এদের জন্য এবং সমাজে যারা বিত্তবান আছেন তারা হ্যাঁ, এটা হচ্ছে এখন অ্যাওয়ারনেস অনেক ডেভেলপ হয়েছে, অনেকেই মানে স্বতঃস্ফূর্ত হয়েই স্পন্সর করতেছেন এবং সেটার বিনিময়ে আমরা এই সমস্ত রোগীদেরকে আমরা হেল্প করতে পারছি। এবার একটু নেত্রনালীর সমস্যাতে যাই। নেত্রনালীর সমস্যাতে যাবার আগে একটু জানতে চাইবো যে নেত্রনালী বলতে আসলে আমরা কি বুঝি? নেত্রনালী হলো আমাদের চোখে যে ড্রেনেজ সিস্টেম, আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের চোখের উপরে একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে। ওই গ্ল্যান্ড থেকে সবসময় একটা পানি বের হয়ে আসে, যে পানিটা আমাদের চোখটাকে ভিজা রাখে। যদি ওই পানি উৎপন্ন না হয় তাহলে ওইটাকে আমরা বলি ড্রাই আই। ড্রাই আইয়ের সমস্যাটা এরকম, যারা ট্রু ড্রাই আই, যে আপনার চোখে যদি শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়, যে যন্ত্রণা একটা ড্রাই আই পেশেন্ট সেই যন্ত্রণা বুক করে, মানে এতখানি কষ্টের। সেই কষ্ট দূর করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড দিয়েছেন, ওইখান থেকে পানি তৈরি হয়। সেই পানিটা আস্তে আস্তে এসে আমাদের এই নাকের পাশে, যেটা লেকাস ল্যাক্রিমালিস বলে, এইখানে এসে জমা হয়। ওইখান থেকে একটা প্যাসেজের মাধ্যমে ওইটা প্রথমে নাকের পাশে একটা নেত্রথলিতে আসে, সেইখান থেকে নেজোল্যাক্রিমাল ডাক্তারের মধ্যে নাকের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে বের হয়ে আসে। এইটাকে আমরা বলি ল্যাক্রিমাল প্যাসেজ বা ড্রেনেজ সিস্টেম। এইটা যদি তার কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন হয়, তাহলে পানি তো তৈরি হচ্ছে কিন্তু এটা আউট হতে পারছে না, বের হতে পারছে না, পথটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন এখানে বিভিন্ন ধরনের উপসর্গ, এক হলো চোখ দিয়ে সবসময় পানি পড়ে। এরপর এখানে বদ্ধ পানিতে আমরা যেমন দেখি যে বিভিন্ন রকম পোকামাকড় হয়, এই কারণে ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন হলে পরে তখন একুট ডেক্রোসিস তো খুব ফুলে যায় এবং প্রচণ্ড পেইনফুল। কিছুদিন পূর্বে একটা পেশেন্ট আমার আসছিল, লেডি পেশেন্ট, যে এমন যে একটা কোনো পেইন কিলার দিয়ে তার পেইন কমানো যাচ্ছিল না। হি ওয়াজ অ্যাডমিটেড, আমাদের মেডিকেল কলেজে ভর্তি ছিল। তো অনেক দিন লাগছে তার এটা ভালো হইতে, এবং এখন নাও শি ইজ নাইস, বাট তাকে ম্যানেজ করতে আমাদের খুব কষ্ট হয়েছে, সেও খুব কষ্ট। কি সমস্যা নিয়ে আসে যে চোখ ফুলে গেছে বা পানি পড়ছে? এক নম্বর হলো যে প্রাথমিক অবস্থায় আসে চোখ পানি পড়ে, পিছুটি হয়, এবং কেউ আসে খুব দেখলেই মানে ভয় করে আর কি, যে একদম ফুলে গেছে, মানে কেতুরে পিছুটিতে ভর্তি চোখ, হ্যাঁ এরকম। আর কারো এখানে ফিস্টুলা হয়ে যায়। দীর্ঘদিন নেগলেক্টেড অবস্থা থাকলে
নেত্রথলি থেকে একটা আলাদা একটা পথ তৈরি হয়ে যায়, ওই দিক দিয়ে পানি এবং পিছুটি বের হয়ে আসে। এটা আমি আমাদের গ্রাম বাংলা দেখেছি প্রচুর, এবং বিশেষ করে মহিলারা খুব বেশি অ্যাফেক্টেড হয়। তারা সরকারি হাসপাতালে গেলে একটা মলম, অ্যান্টিবায়োটিক, অয়েনমেন্ট দেয়, ওইটাই শুধু ইউজ করে কোনো মতো একটা সান্ত্বনা, কিন্তু চিকিৎসা হয় না। আসলে তাহলে আসল চিকিৎসাটা কি এবং করণীয় কি সেক্ষেত্রে? এটা যদি নেত্রনালী বন্ধ হয়ে যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা অপারেশন করতে হবে। এটাকে আমরা নেত্রনালী অপারেশন বলি, সিস্টোরাইনোস্টমি বা ডিসিআর। এটা করলে, এবং আলহামদুলিল্লাহ এটা খুব সাকসেসফুলি করা সম্ভব, এবং আমাদের দেশে আমরা এটা অপারেশন করি, চোখের ডাক্তাররা। ভারতে ইএনটি স্পেশালিস্টরা, নাক কান গলা বিশেষজ্ঞ এই অপারেশনটা করে। আচ্ছা, হ্যাঁ, আমাদের দেশেও কোনো ইএনটি স্পেশালিস্ট এখন লেজারের মাধ্যমেও এই ডিসিআর অপারেশন, লেজার ডিসিআর করা হয়। অপারেশনটা করার প্রতি আসলে আগ্রহ কতখানি দেখতে পান আপনারা? কারণ যেহেতু আপনি বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে বেশি প্র্যাকটিস করছেন আমরা জানি, সেখানে গিয়ে আসলে কি দেখেন যে এক একজন রোগী যারা আছেন এই সমস্যা নিয়ে যখন আসছেন, আপনারা যখন সাজেস্ট করছেন যে অপারেশন করতে হবে, আসলে কি তারা করতে? হ্যাঁ, এটার প্রধান প্রতিবন্ধক হলো অর্থনৈতিক। কারণ একটা অপারেশন করতে বেশ টাকা লাগে। আমি হাসপাতালে করলেও 8-10 হাজার টাকা লাগে। 8-10 হাজার টাকা এই গরিব মানুষের পক্ষে জোগাড় করা কঠিন। এই টাকার কথা শুনেই অনেকে পিছু টান দেয়। কিন্তু কয়েকবার যখন এফেক্টেড হয় তখন এসে আমাদেরকে ধরে, তখনও আমরা ওই ক্ষেত্রে বিশেষ অনেক সময় 50% কনসেশন, 75% কনসেশন করি। তার মানে এই নেত্রনালীর সমস্যা হলে অপারেশনটাই হচ্ছে একমাত্র চিকিৎসা, এছাড়া এটি পুরোপুরি এটা আপনি অ্যান্টিবায়োটিক ড্রপ ভালো হওয়ার আর কোনো উপায় নেই। আমরা আশা করব নয়। আপনার এই মেসেজটা আমাদের যারা দর্শক আছেন তারা নিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের দুটো সাধারণ রোগ, যেটি একটি হচ্ছে নেত্রনালীর সমস্যা এবং চোখের ছানি। এই দুটি রোগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করি আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসব, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাটল রোপ ট্রেনিং। এক্সারসাইজটা অনেক পুরনো একটা এক্সারসাইজ। এটা বেশিরভাগই যারা করতে হচ্ছে, যেটা আমরা বলি হচ্ছে ওয়ারিয়ার ট্রেনিং। এটা ইদানিং দেখা যাচ্ছে আমাদের মার্শাল আর্টস ইয়েতে, মানে ওয়ার্ল্ডে, মানে MMA নামে একটা স্পোর্টস খুব ফেমাস। যেরকম আমরা দেখছি যে UFC ফাইটিং দেখাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হলে আমরা বলি হচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ। ওদেরকে বলা হয় হচ্ছে দ্য ফিটেস্ট অ্যাথলিট। মানে ওয়ার্ল্ডে যত রকম স্পোর্টস আছে আর কি, সব স্পোর্টসম্যানদের ভিতরে ওদেরকে ধরা হচ্ছে সবচেয়ে ফিট ধরা হয়। দ্য রিজন ইজ ওদের মাস্কুলারিটি এবং ফ্লেক্সিবিলিটি এবং এন্ডুরেন্স, তিনটা একই সাথে কাজ করতে হয়, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের থাকতে হয় হচ্ছে রিফ্লেক্স এবং অ্যাজিলিটি। তো ওদের দেখা যায় যে একটা মানে সিগনেচার একটা মুভমেন্ট থাকে, একটা এক্সারসাইজ থাকে। এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে ব্যাটল রোপ ট্রেনিং। তো এখন ওদের যে কনসেপ্টটা ব্যাটল রোপ করছে, সেই কনসেপ্টে আমরা এটা করবো না, ব্যাটল রোপটা করবো না। আমরা ব্যাটল রোপটা করবো হচ্ছে ফিটনেস কনসেপ্টে। এবং অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা আমরা ফোকাস করছি যে ব্যাটল রোপের মাধ্যমে যে ওদের মতোই আমরা ফিটনেসটা নিয়ে আসবো, মানে যেটা আমরা বলি হচ্ছে মাস্কুলার ফিটনেস, এবং তার সাথে সাথে যোগ করবো হচ্ছে আমরা কার্ডিওভাস্কুলার ফিটনেস। শুধুমাত্র কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, যেরকম ট্রেডমিলে যখন কেউ রান করছে অথবা শুধু স্কিপিং যখন করছে, যেগুলোকে আমরা বলি মানে ট্রেডিশনাল কার্ডিও, এতে যে জিনিসটা হয় আপনার ফ্যাটটা ঠিকই বার্ন হচ্ছে, কিন্তু মাসতে একই সাথে যে জিনিসটা হচ্ছে মাসলটাও কিন্তু বার্ন আউট হয়ে যাবে। এখন যারা ম্যাস গেইন করতে চাচ্ছে, দ্য সেম টাইম ফ্যাটটাকে বার্ন করতে চাচ্ছে, তারা খুব একটা এখান থেকে বেনিফিট পাচ্ছে না। এতে দেখা যায় কি লং টার্ম তারা কী করছে, হয় মানে মাসল বিল্ড করছে তার সাথে সাথে হয়ে যাচ্ছে ফ্যাট, অথবা ফ্যাটটা যখন বার্ন করতে নেয় তখন আস্তে আস্তে তার মাসলগুলো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে তারা একই সাথে দুইটা জিনিস পাচ্ছে না খুব ইজিলি। ব্যাটল রোপ ট্রেনিংটা যদি আপনি করেন, তাহলে যে জিনিসটা হবে আপনার মাস্কুলার ইগুলোও হবে, ম্যাসও হবে, অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা হবে আপনার ফ্যাটটাও বার্ন হবে। এখন আমরা বেসিক তিনটা এক্সারসাইজের মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে আপনার কার্ডিওভাস্কুলার এবং মাস্কুলার দুইটা বেনিফিটটা পাবেন। এখন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাকে করবো, দেখাবো। প্রথমে আজকে দেখাবো হচ্ছে দুইটা বেসিক, কারণ এটাকে আমরা একই ইয়েতে রাখি যে তিনটা বেসিক আমরা করি, তিনটা বেসিকের ভিতরে আমরা দুই ভাগে ভাগ করি। আজকে আমরা দেখাবো হচ্ছে দুইটা স্প্লিট। সুতরাং ফার্স্ট স্প্লিট কীভাবে করতে হয় সেই জিনিসটা একটু দেখেন, আমাকে দেখাবে হচ্ছে রাব্বি। রাব্বি রেডি? ওকে, ব্যাটল রোপের যে জিনিসটা করতে হবে, যেটা বিভিন্ন রকমের থাকে, 20 ফিট, 40 ফিট, 60 ফিট, 20 ফিট হচ্ছে মিনিমাম। তো নর্মাল ফিটনেসের জন্য আমরা যেটা করি হচ্ছে মানে 40 ফিট এটা নিয়ে আসি, এই যে রোপ।
কারণ 20 ফিট হলে বাচ্চারা করলে ভালো হয়, কিন্তু বড়দের জন্য 20 ফিট হলে সুবিধা না, 40 ফিট। আর 60 ফিট আবার খুবই টাফ। 60 ফিটও যারা একদম খুবই অ্যাডভান্স তারা এটা করবে। এবং রোপটা থাকতে হবে অ্যাটলিস্ট হচ্ছে 10 কিলোস। 10 কিলো যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। 10 কিলো যদি ইয়েতে চলে যায় তাহলে খুব একটা বেনিফিট আপনি পাবেন না। এই জিনিসটা ফার্স্ট যে এটা ফেসটা সেটা করবো আমরা, যেটাকে আমরা বলি হচ্ছে স্মল ওয়েভ। 2 হাতে আমরা দড়িতে একটা ওয়েভ ক্রিয়েট করবো এবং মাটির সাথে জোরে করে দেবো বা বাড়িয়ে দেবো, কিন্তু স্মল ওয়েভ। ওকে, এখন দেখুন জিনিসটা কীভাবে করছে সে। ওকে, তার মানে কি ওয়েভটা সে করছে স্মল, হ্যাঁ স্মল ওয়েভ করছে সে। ওকে, স্টপ। ওকে, এই যে এটা করলো সে স্মল ওয়েভ। আপনি ট্রাই করবেন এই স্মল ওয়েভটা একটানা 1 মিনিট আপনি করবেন। যখন 1 মিনিট আপনি হয়ে যাবে তখন দেখবেন আপনার বডিটা কিন্তু আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে। যখন টায়ার্ড হয়ে যাবে তখন আপনি বডিটাকে প্রেশার দেবেন। প্রেশার দিয়ে যে জিনিসটা করবেন যেটা আমরা বলি বিগ ওয়েভস। ওকে, এখন দেখুন যে বিগ ওয়েভটা কীভাবে করে। গো। ওকে, বিগ ওয়েভটা যখন সে করবে ট্রাই করবে হাতটা যত উঁচায় সেই করতে পারবে। ইয়েস, এবং খুব জোরে মারার চেষ্টা করবে। ওকে, স্টপ। ওকে, এইটা আপনি করবেন হচ্ছে 1 মিনিট, তার মানে গেল কি 2 মিনিট। ও এখন যেটা করলো হয়তো 10টা 20টা মারলো, এতে কিন্তু দেখবেন তার ব্রিদিং কিন্তু বেড়ে গেল। তোমার এক্সারসাইজটা কিন্তু হেভি টাফ একটা মুভমেন্ট। তার মানে আপনি অ্যাট এ টাইম করবেন 2 মিনিটস। একটা হচ্ছে স্মল ওয়েভ, একটা হচ্ছে বিগ ওয়েভ। 2 মিনিট যখন করবেন, করার পর আপনি 30 সেকেন্ড পর্যন্ত রেস্ট নেবেন। একটা জিনিস খেয়াল করবেন, এইটাতে যে জিনিসটা হচ্ছে আপনার শোল্ডার মাসল, অ্যাবডোমিনাল মাসল, ট্রাইসেপ মাসল, ফোর আর্মস, বাইসেপ, লোয়ার ব্যাক, হ্যামস্ট্রিং, গ্লুটস, কাফস, বডির প্রত্যেকটা বডি পার্ট কাজ করবে। একটা বডি পার্ট যদি আপনি অ্যাক্টিভেট না করেন আপনি ধরে রাখতে পারবেন না। কারণ যখন আপনি সেকেন্ড বাই সেকেন্ড যখন আগাবে আপনি দেখবেন আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন। কারণ এখানে এটা কিন্তু বেড়ে যাচ্ছে, 10 কিলো কিন্তু আস্তে আস্তে প্রায় 100 কিলো পর্যন্ত হয়ে যাবে। এবং যেহেতু এটা অ্যাট এ টাইম করছেন 2 মিনিটস, আপনার কার্ডিওভাস্কুলার কিন্তু প্রচুর প্রেশার পড়বে। আপনার হার্টবিট কিন্তু নর্মালি যদি আপনি 145 হয় ট্রেডমিলে 10 মিনিটে, এটা দেখবেন প্রায় 2 মিনিটে কিন্তু 150 কিন্তু হয়ে যাবে, ক্রস করবে। এরপরে যে জিনিসটা করবেন, 2 মিনিট করার পরে আপনি 30 সেকেন্ড রেস্ট নেবেন। খালি খেয়াল করবেন এই 30 সেকেন্ডে যাতে 120-এর নিচে না নামে আপনার এই হার্টবিটটা। যদি কোনো কারণে দেখেন যে 120-এর নিচে নেমে যাচ্ছে, তাহলে যদি দেখেন যে 10-15 সেকেন্ডের ভিতরে নেমে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার কার্ডিওভাস্কুলার অবস্থা খুবই ভালো। সুতরাং আপনার 30 সেকেন্ড পর্যন্ত রেস্ট নেওয়ার কোনো দরকার নেই। আপনাকে যেটা করবেন, আপনার 10-15 সেকেন্ড পরে আবার শুরু করবেন সেকেন্ডটা, এবং সেকেন্ড এক্সারসাইজটা আমরা নেক্সট প্রোগ্রামে আপনাকে দেখাবো। প্রিয় দর্শক, মাছ আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি খাবার। মাছের মধ্যে কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। স্বাস্থ্যকর খাবার মানেই মাছের কথা বলতে হয়। এমন অনেকেই আছেন যারা একদমই মাছ খেতে পছন্দ করে না, তাই মাছের গুণের কথা চিন্তা করে তাদেরকে অবশ্যই কিন্তু মাছ খাওয়া উচিত। মাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি এবং আয়রন পেয়ে থাকি। মাছের ক্যালোরি ভ্যালু কম থাকার কারণে যারা ওজন কমাতে চায় তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু মাছ রাখা উচিত। মাছের তেল থেকে কিন্তু আমরা প্রচুর গুরুত্বপূর্ণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, যেটা আমাদের শরীর ও ব্রেনের জন্য অনেক বেশি উপকারী। আর এই জন্যই কিন্তু মাছকে ব্রেইন ফুড বলা হয়ে থাকে। মাছের যে অতিরিক্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে সেটি কিন্তু অ্যালজাইমার ডিজিজকে প্রিভেন্ট করে থাকে, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে মেমোরি লস হওয়ার যে চান্স থাকে সেটি কিন্তু প্রতিরোধ করে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও এই মাছের তেল পার্কিনসন্স ডিজিজকে প্রতিরোধ করে, আমাদের দেহের যে ফ্রি রেডিক্যালস থাকে ক্ষতিকর সেটিকেও কিন্তু অনেক বেশি দূর করে ফেলে এই মাছ। প্রেগনেন্ট মহিলা যারা, তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা তাদের অনাগত সন্তানের ব্রেইন এবং চোখের ডেভেলপমেন্টের জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু মাছ রাখতে পারেন। এছাড়া মাছ কিন্তু দৃষ্টিশক্তি প্রখর করতে এবং অন্ধত্ব দূর করতেও কিন্তু সাহায্য করে। তৈলাক্ত মাছ ভিটামিন ডি এর একটি চমৎকার একটি সোর্স। মাছের তেল বাচ্চাদের এবং বড়দের টাইপ 1 ডায়াবেটিস দূর করে থাকে। এছাড়াও যাদের ঘুমের সমস্যা রয়েছে এবং যাদের চোখের ছানি পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু মাছ খুবই উপকার একটি খাবার। যারা ওজন কমাতে চায় তাদের জন্য আমি বলবো তারা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তাদের লো ফ্যাট ডায়েট মেনটেন করার কারণে তাদের চুল এবং ত্বক অনেক নির্জীব হয়ে পড়ে। তাই তাদের লো ফ্যাট ডায়েট মেনটেন করার পাশাপাশি আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন অবশ্যই খাদ্য তালিকায় মাছ এবং মাছের তেলকে অন্তর্ভুক্ত করেন।
তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমাদের উচিত অবশ্যই মাছ খাওয়া এবং বড় মাছের পাশাপাশি ছোট মাছও যেন আমরা খেতে পারি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। 40 বছরের পর দিনে 2-3 কাপের বেশি কফি খাওয়া ভালো নয়, কারণ কফিতে রয়েছে ক্যাফেস্টল এবং কাহুইয়ল নামের দুটি রাসায়নিক পদার্থ। এগুলো শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। চোখ আসলে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এই রেটিনা চোখটা একটা আইবলের মতো, বল টাইপের। এটা বলের মধ্যে কয়েকটা পার্ট থাকে, কয়েকটা লেয়ারে থাকে, 3টা লেয়ার থাকে বাইরে থেকে ভিতর দিকে। রেটিনা সবচেয়ে ভিতরের লেয়ার, এবং এটা আমরা তুলনা করতে পারি আয়নার মতো। যে আয়নাতে মানুষের মুখ দেখা যায়, তো এরকম রেটিনাতে ছবি তৈরি হয়, সেই ছবি মানুষ দেখতে পারে। তো এটা খুব পাতলা এবং সংবেদনশীল। এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে এটা দৃষ্টিতে অনেক তার এটা বিভ্রান্তি তৈরি করে, ঠিকমতো সে দেখতে পায় না। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।